হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা এবিটি মাধ্যমিক টেস্ট পেপারস থেকে দেখো লাইফ সায়েন্সের পেজ নাম্বার 124 এটা আমরা সলভ করে নেব এবং এখানে আমরা তোমাদের এই লাইফ সায়েন্সের সমস্ত বিভাগের অর্থাৎ বিভাগ ক থেকে শুরু করে বিভাগ ঘ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের আনসারগুলো দেখে নেব। এর আগে আমরা লাইফ সায়েন্সের যে সেটগুলো প্রোভাইড করেছি বা ফিজিক্যাল সায়েন্সের সেটগুলো প্রোভাইড করেছি তোমরা দেখতে পাচ্ছ। এই সেটের ক্ষেত্রেও আমি তোমাদের সমস্ত বিভাগের আনসারগুলো প্রোভাইড করেছি। ম্যাম তোমাদের বেঙ্গলের ক্লাসগুলো যেগুলো দিয়েছেন সেখানেও কিন্তু সমস্ত বিভাগের অর্থাৎ ছোট বড় সমস্ত প্রশ্নের আনসার প্রোভাইড করা হয়েছে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে তোমাদের এবিটি টেস্ট পেপারের আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে, সেই প্লেলিস্ট থেকে ক্লাসগুলি দেখে নিও। দেখো, বিভাগ ক থেকে আমাদের লাইফ সায়েন্সের প্রথম প্রশ্ন। এমসিকিউগুলো বলছি তার কারণ এখানে অনেক সময় অনেক কিছু এক্সপ্লেন করার প্রয়োজন হয় বা অনেক সময় আনসারগুলো ভুল দেওয়া থাকে, তোমরা সেগুলো মিলিয়ে নেবে। দেখো, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্সিকাগুলি পতঙ্গ দেহে সংস্পর্শে আসা মাত্র পতঙ্গকে চেপে ধরে। এটা এক ধরনের কি চলন? এটা হচ্ছে কেমোন্যাস্টিক চলন, অপশন বি। এরপরে নিচের বাক্যগুলি পড়ে এবং যেটা সঠিক নয় সেটা শনাক্ত করো। এসটিএইচ বা গ্রোথ হরমোন, সোমাটোট্রপিক হরমোন, এটা কি করে? এর ফলে বলছে বামনত্ব রোগ হয়। এখানে এসটিএইচ হরমোন যদি মানে কম ক্ষরণ হয় তার বামনত্ব হবে, বেটে হবে, আর বেশি হলে অতিকায়ত্ব হবে। ঠিকই দেওয়া হয়েছে। অ্যাড্রিনালিন হরমোন হৃদস্পন্দনের হার বাড়িয়ে দেয়, এটাও কিন্তু ঠিক দেওয়া হয়েছে। এরপর ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস মেলিটাস মানে মধুমেহ রোগ হয়। আর ডায়াবেটিস ইনসিপিডাস যেটা দিয়েছে সেটা কিন্তু এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসন হরমোনের অভাবে হয়। তাহলে এটা কিন্তু ভুল দেওয়া হয়েছে। এরপরে তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী যেটা অংশ সেটা হচ্ছে দেখো আইরিস। সঠিক জোটটি নির্বাচন করো। বায়ু পরাগী, এটা দিয়েছে পলাশ। এরপরে নেক্সট, এটা কিন্তু ভুল দেওয়া হয়েছে, পক্ষী পরাগী হবে। জল পরাগী এটা হবে না, পতঙ্গ পরাগী, সূর্যমুখী। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের পতঙ্গ পরাগী সূর্যমুখী, এটা কিন্তু ঠিক দেওয়া হয়েছে। মাইটোসিস কোষ বিভাজনে যে দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয় আলাদা হয়, পৃথক হয়ে যায়, সেটা হচ্ছে অ্যানাফেজ দশা। অ্যানাফেজীয় চলনও কিন্তু এখানে দেখা যায়। জননাঙ্গ এবং জনন গ্রন্থির পূর্ণতা প্রাপ্তি ঘটে মানব পরিস্ফুরণের যে দশায়, সেটা হচ্ছে দেখো বয়স সন্ধিকালে। থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজোম বাহিত রোগ, এটা কিন্তু ঠিক দেওয়া হয়েছে। মেন্ডেলের এক সংকোচন পরীক্ষায় বিশুদ্ধ লম্বা মটর গাছ, বিশুদ্ধ লম্বা মানে দুটোই ক্যাপিটাল টি, তার সঙ্গে বিশুদ্ধ বেটে মানে দুটোই স্মল টি যদি ক্রস ঘটানো হয় তাহলে সেক্ষেত্রে বলছে সংক্রমণের ফলে F2 জনিতে প্রাপ্ত লম্বা মটর গাছ। এখানে গ্যামেট কেবে দুটোই মানে গ্যামেট হচ্ছে এখানে ক্যাপিটাল টি হবে, এখানে গ্যামেট হচ্ছে স্মল টি, তাহলে তাদের যদি সংকরণ ঘটানো হয় তাহলে সেখানে ক্যাপিটাল টি স্মল টি হবে। এবার ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি এদের সঙ্গে যদি সংকরণ ঘটানো হয় এটা তো F1 হলো। এবার F2 যদি করা হয় তাহলে ক্যাপিটাল টির সঙ্গে ক্যাপিটাল টি মানে ক্যাপিটাল টি, এই ক্যাপিটালের সঙ্গে এই স্মল টি তাহলে ক্যাপিটাল স্মল, এই স্মলের সঙ্গে ক্যাপিটাল তাহলে ক্যাপিটাল স্মল, আর স্মলের সঙ্গে স্মল মানে দুটোই স্মল টি। এবার এখানে বলছে প্রাপ্ত সংকর লম্বা মটর গাছ কত? তাহলে এখানে দুটো আমরা পাচ্ছি সংকর লম্বা, তাই না? এক ভাগ হচ্ছে বিশুদ্ধ লম্বা, দুভাগ হচ্ছে সংকর লম্বা, এক ভাগ হচ্ছে বিশুদ্ধ বেটে। আমাদের বলেছে কত ভাগ সংকর লম্বা, তাহলে 4 ভাগের মধ্যে 2 ভাগ সংকর লম্বা, 4 ভাগের মধ্যে 2 ভাগ মানে 50%। তার মানে এখানে অপশন বি হবে আমার এখানে রাইট আনসার। 1.9 বলছে ক্রোমোজোম বিন্যাসগুলির মধ্যে যেটি স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে মানে এক্স এবং ওয়াই দুটোই ক্রোমোজোম থাকে। তাহলে 44টা অটোজোম এবং দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই। কোয়াসারভেট তত্ত্বের যেটা প্রবক্তা তোমরা জানো ওপারিন। এরপরে নিচের কোন জোটটি সঠিক নয় তা নির্বাচন করো। আলু বুলবিলের সাহায্যে বংশবিস্তার করে, এটা কিন্তু সঠিক নয়। তাহলে এখানে অপশান এটা কিন্তু ভুল, বাদ বাকি দেখো সবগুলো কিন্তু ঠিক দেওয়া হয়েছে। পত্রমুকুলের সাহায্যে পাথরকুচি, অফসেট মানে খর্ব ধাব্য কচুরিপানা সবগুলো কিন্তু দেওয়া হয়েছে। আলু সাধারণত স্ফীতকন্দের সাহায্যে বংশবিস্তার করে। উটের লোহিত রক্তকণিকা সম্পর্কিত কোনটি সঠিক তা শনাক্ত করো। এখানে ডিম্বাকার এবং নিউক্লিয়াসবিহীন পরিণত যেটা লোহিত রক্তকণিকা বা আরবিসি সেটা মনে রাখবে নিউক্লিয়াসবিহীন সাধারণত হয়। কেমন? এরপরে নাইট্রোজেন চক্রে সিউডোমোনাস ব্যাকটেরিয়া যে ভূমিকা পালন করে সেটি হলো এটা সিউডোমোনাস, থিওব্যাসিলাস, এগুলো ডিনাইট্রিফিকেশনে সাহায্য করে। ক্রায়ো সংরক্ষণে যে কোনো বস্তুকে যে উষ্ণতা রাখা হয় সেটা হচ্ছে -196 ডিগ্রি সেলসিয়াস। রাফলেসিয়া এই প্রজাতি দেখতে পাওয়া যায়
সুন্দরল্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভে। এরপরে আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখে নেব, আমি আনসারগুলো তোমাদের খাতাতেও দেখিয়ে দেবো। প্রথমে ড্যাশ হরমোন উদ্ভিদের প্রভাব, ড্যাশ উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুলের প্রাধান্য, অগ্রমুকুলের প্রাধান্য মানে অক্সিন অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী। ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে সেটাকে বলা হয় লোকাস। লিঙ্গধর ও রেণুধর যৌনের পর্যায়ক্রমিক যে আবর্তন সেটাকে বলা হয় যৌনক্রম। পায়রার বায়ুথলির সংখ্যা হচ্ছে 9টি। কোনো একটি বাসস্থানে সমস্ত উদ্ভিদ প্রাণী অণুজীবের প্রজাতি তাদের জিনগত বৈচিত্র্য সমস্তকে একসঙ্গে বলা হয় জীব বৈচিত্র্য। পশ্চিমবঙ্গের লোথিয়ান হবে এটা, লোথিয়ান দ্বীপ অভয়ারণ্যে কি সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে? এখানে তোমাদের আনসার যেটা হবে সেটা হচ্ছে কুমির সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। এরপর সত্য মিথ্যার মধ্যে আমাদের প্রথম প্রশ্ন, সাইটোকাইনিন উদ্ভিদে পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত করে, এটা কিন্তু মিথ্যা দেওয়া হয়েছে। এটা কিন্তু পার্শ্বমুকুলের বৃদ্ধিটাকে বৃদ্ধিতে সাহায্য করে। আমি ক্রস দিলাম, তোমরা মিথ্যা লিখবে। উচ্চ শ্রেণীর উদ্ভিদের রেণু মাতৃকোষের মিওসিস বিভাজনের ফলে পরাগরেণু সৃষ্টি হয়, এটা কিন্তু পরাগরেণু মাতৃকোষ থেকেই কিন্তু পরাগরেণু তৈরি হয়, এটা সাধারণত সঠিক হবে। মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা প্রধান, পিতার ভূমিকা প্রধান, এটা ক্রস, মিথ্যা। কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ, এটা সত্য। টাইফয়েড একটি জলবাহিত রোগ, এটা সত্য। ফুসফুস ক্যান্সার একটি প্রধান কারণ হচ্ছে ধূমপান, এটাও কিন্তু সত্য। ম্যাচিং দেখব, সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা মস্তিষ্ক শোষণার কাণ্ড, 2.13। এরপরে নেক্সট বলছে 2.14 ক্রোমোজোমের মেরুর দিকে চলন, এটা হচ্ছে অ্যানাফেজ দশায় ঘটে, অ্যানাফেজ দশায় ঘটে, 2.14। মিরাবিলিয়া জালাপা, এটা কি? এটা হচ্ছে দেখো অসম্পূর্ণ প্রকটতা দেখায়, 2.15। গঠন আলাদা কিন্তু কাজ একই, তাদের আমরা কি বলি? সমবৃত্তীয় অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, 2.16। অ্যালগাল ব্লুম, এটা হচ্ছে দেখো জলদূষণ, ইউট্রোফিকেশন, অ্যালগাল ব্লুম সবই জলদূষণ, 2.17। লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার, এটা বর্ণান্ধতা, 2.18 হবে আনসার। এরপরে আমরা নেক্সট পেজে যে প্রশ্নগুলো আছে সেগুলোর আনসার দেখে নেব। প্রথমে বলেছে বিসদৃশ কোনটা, আলাদা কোনটা? এখানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, জিটিএইচ গনাডোট্রফিক হরমোন, এসিটিএইচ অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন সব পিটুইটারির অগ্রপ্রকোষ্ঠ থেকে ক্ষরিত হয়। এডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোন, এটা পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়, তাই জন্য এটা আলাদা। নারকেলের তরল শস্যে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। এখানে আমাদের সম্পর্কটা দেখো, প্রাণী কোষ, আচ্ছা উদ্ভিদ কোষ বলেছে কোষপাত গঠনের মাধ্যমে হয়, তাহলে প্রাণী কোষের সাইটোকাইনেসিস ক্লিভেজ পদ্ধতিতে ঘটে, এখানে ক্লিভেজ লিখবে। এখানে কত প্রকার গ্যামেট পাওয়া যাবে? 4 ধরনের গ্যামেট পাওয়া যাবে। কেমন? এখানে কিন্তু আমাদের 4 ধরনের গ্যামেট পাওয়া যাবে। তোমাদের দেখিয়ে দিই যে সূত্র সাহায্যে তোমরা করতে পারো। এটা ছিল আমাদের ক্যাপিটাল বি আর স্মল বি। হেটেরোজাইগাস খুঁজতে হয়, কটা হেটেরোজাইগাস আছে? হেটেরোজাইগাস মানে ছোট বড়, কত ধরনের আছে? 2টো, তাহলে সূত্র হচ্ছে 2n। তাহলে এখানে 2 ধরনের হেটেরোজাইগাস আছে, তাহলে 2 মাথায় 2 হবে, তাহলে 2 দুগুণ 4। তাহলে 4 ধরনের কি কি? ক্যাপিটাল এর সঙ্গে ক্যাপিটাল বি, ক্যাপিটাল এর সঙ্গে স্মল বি, স্মলের সঙ্গে ক্যাপিটাল বি, স্মলের সঙ্গে স্মল বি, তাহলে 4 ধরনের গ্যামেট হবে। এরপর এখানে বলছে দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপকে নির্দেশ করে? ফিনোটাইপ অনুপাত হচ্ছে 9:3:3:1। জিনোটাইপ অনুপাত ভাঙলে এরকম আমরা পাই। এবার সর্বাধিক ফিনোটাইপ কোনটা? সর্বাধিক ফিনোটাইপ এইটা, 9 ভাগটা সব থেকে বেশি, এটা 3 ভাগ, এটা 3 ভাগ, এটা 3 ভাগ, তোমাদের বই দেখবে দেওয়া আছে। এবার এই 9 সর্বাধিক যে ফিনোটাইপ, তার জিনোটাইপ ক ধরনের? এই 9কে ভাঙলে 1:2:2:4 এটা পাই আমরা। তো ক ধরনের হচ্ছে? এই একটা ধরনের, 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের, তাহলে 4 ধরনের হচ্ছে, তাই জন্য 4 ধরনের। কত ধরনের বলেছে, তাহলে 4 ধরনের হবে আনসার। এরপরে অপসারী বিবর্তনের একটি উদাহরণ দাও, তোমরা লিখবে অপসারী বিবর্তন, তাহলে তোমরা লিখবে তিমির, ফ্লিপার ও পাখির ডানা। নেক্সট, অপসারী বিবর্তন মানে কি হবে? উৎপত্তি গঠন আলাদা কিন্তু কাজ একই। যেমন এখানে আমরা দেখলাম যে তিমির, ফ্লিপার, পাখির ডানা একই কাজ করে। 4টে বিষয়ের মধ্যে 3টে একই বিষয়ের অন্তর্গত। এগুলোর মধ্যে দেখো ডিএনএ, আরএনএ, প্রোটিন সব কোষচক্রের মধ্যে এগুলো সংশ্লেষ ঘটে। ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান যেটা, সেটা হচ্ছে উত্তরাখণ্ডের জিম করবেট বা উত্তরাখণ্ডের করবেট জাতীয় উদ্যান। এরপর নেক্সট আমরা যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো আনসার দেখব। বিভাগ গ 2 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। উদ্দীপকের প্রকৃতি, হরমোনের প্রভাব। উদ্দীপকের প্রকৃতি ট্রপিক আর ন্যাস্টিকের মধ্যে, এটা উদ্দীপকের উৎসের দিকে হয়, আর এটা উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় না। হরমোনের প্রভাব, ট্রপিক চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, ন্যাস্টিক চলন অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত বা নিয়ন্ত্রিত হয় না।
আমি এই সমস্ত যে প্রশ্নগুলো সলভ করছি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের সমস্ত যে পেপারগুলো সলভ করা হচ্ছে, সেটা ফিজিক্যাল সায়েন্স হোক বা লাইফ সায়েন্স, সেগুলো যদি পিডিএফ পেতে চাও, দেখবে আমরা একটা পেড পিডিএফ, মানে তোমাদের পিডিএফের জন্য পেড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি। এই সংক্রান্ত ডিটেলস আমি আমাদের কমিউনিটি সেকশনে পোস্ট করেছি। যারা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই জানাবে, তাহলে তোমরা এই এবিটিএ টেস্ট পেপার বা তোমাদের যখন পর্ষদ টেস্ট পেপার বেরোবে সমস্ত সলিউশনগুলো তোমরা সেই পেড গ্রুপের মধ্যে পেয়ে যাবে। দেখো, প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ থেকে সাড়া প্রদান পর্যন্ত স্নায়বিক পথটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। তোমরা এটা যেটা করবে, এই যে এখানে শুরু করবে স্নায়ু উদ্দীপনা বা উদ্দীপক, সেটা গ্রাহক, তারপরে অন্তর্বাহী স্নায়ু পৌঁছবে স্নায়ু কেন্দ্রে, তারপরে বহির্বাহী স্নায়ুর মাধ্যমে সাড়াটা আসবে কারক অঙ্গে, তারপরে হয়ে যাবে সাড়া প্রদান। এরপরে নেক্সট 3.3 কৃষিকাজ এবং উদ্যানবিদ্যায় কৃত্রিম হরমোনের ভূমিকা মূল্যায়ন করো। এখানে তোমার এই সব যে পয়েন্টগুলো আছে সবগুলোই লিখতে হবে, সংক্ষেপে তোমরা লিখবে। আর যদি সবগুলো পসিবল না হয় তাহলে অবশ্যই তোমরা চেষ্টা করবে এই শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি, এইটা আগাছানাশক হিসাবে কৃত্রিম অক্সিনের ভূমিকা, আর বীজবিহীন ফল সৃষ্টি, তাহলে 1, 2 এবং 1, 3 এবং 4 এই 3টে পয়েন্ট লেখার চেষ্টা করবে। এরপরে নেক্সট মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখো। এখানে মায়োটম পেশির ভূমিকা দেওয়া হয়েছে খুব সংক্ষেপে, আমি সাঁতরার বই থেকে দেখাচ্ছি, তোমরা এটা লিখতে পারো। বড় প্রশ্নগুলো আমি বেশ কয়েকবার এক্সপ্লেন করেছি, সেখানে ক্লাসটা অনেকটাই লেন্দি হয়ে যায়। তোমাদের যেহেতু সময়টা অনেকটাই কম, তাই জন্য আমি শুধুমাত্র আনসারগুলো দেখিয়ে দিচ্ছি। কোনো প্রশ্নের অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি যথাসাধ্য তোমাদের সমস্ত প্রবলেম সলভ করব, বা টেলিগ্রাম গ্রুপেও তোমরা জানাতে পারো। দেখো, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী 4 প্রকারের ক্রোমোজোমের নাম লেখো। সেন্ট্রোজোমের অবস্থান অনুযায়ী এখানে ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করা হয়। টেলোসেন্ট্রিক, টেল মানে কি লেজ, শেষ প্রান্তে থাকবে। অ্যাক্রোসেন্ট্রিক মানে লেজের থেকে, মানে ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছাকাছি, শেষ প্রান্তের থেকে একটু আগে। একদম লাস্টে থাকলে টেলোসেন্ট্রিক, লাস্টে থেকে একটু কাছে, মানে লাস্ট প্রান্তের একটু কাছে, তখন সেটা হয়ে যাবে অ্যাক্রোসেন্ট্রিক। এরপর দেখো মেটাসেন্ট্রিক, মানে ঠিক মাঝখানে, মাঝামাঝি কোনো জায়গায় থাকবে, সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক হচ্ছে আমাদের দেওয়া হচ্ছে এই যে লাস্টেরটা। আর সাবমেটাসেন্ট্রিক মানে মাঝের কাছাকাছি, মাঝখানে হবে না কিন্তু কাছাকাছি, সেটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। তাহলে এটা হচ্ছে টেলোসেন্ট্রিক, এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, এইটা লাস্টেরটা হচ্ছে মেটাসেন্ট্রিক, এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। তাহলে এগুলো লিখবে। এরপরে নেক্সট মানব বিকাশের প্রধান দশাগুলি সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। এখানে তোমরা যেটা করবে, মানব বিকাশের দশাগুলোর 5টা দশা নাম লিখবে এবং সময়কাল, কত থেকে কত সময়কালকে সেই দশা বলা হয়, শুধু সেইগুলো তোমরা লিখবে। নেক্সট কোশ্চেনে যাব আমরা, কোষ বিভাজনে কোষ চক্রের ভূমিকা বিশ্লেষণ করো। অনেক সময় আবার প্রশ্ন করে যে কোষ চক্র যদি নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে কী কী সমস্যা হয়, এটাও কিন্তু তোমরা রেডি করে যাবে, তখন কিন্তু তোমরা 2 নম্বর পয়েন্টটা লিখবে। দেখো, এখানে কোষ চক্র একটা অত্যন্ত জটিল প্রক্রিয়া। এখানে কোষ বিভাজনে ডিএনএ, আরএনএ বিভিন্ন উৎসেচক পরিবেশের শর্তের উপর নির্ভর করে, এই শর্তগুলি কোষ চক্র নিয়ন্ত্রণ করে। এখানে বিভিন্ন যে পয়েন্ট রয়েছে, G0 দশা, G1, S, G2, এগুলো নিয়ন্ত্রণ যদি মানে নষ্ট হয় তাহলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, তখন টিউমার সৃষ্টি হতে পারে, সেটা ম্যালিগন্যান্ট হতে পারে বা বিনাইন সৃষ্টি হতে পারে, বিনাইন ক্যান্সার হতে পারে। পেশি কোষ, স্নায়ু কোষ কখনো বিভাজিত হয় না, তারা G0 দশায় নিষ্ক্রিয়ভাবে অবস্থান করে। এই যে ভূমিকা মানে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা তোমরা লিখবে। এরপরে মেন্ডেলের বংশগতি বিদ্যায় সূত্র কি সর্বক্ষেত্রে প্রযোজ্য? উত্তরের সপক্ষে যুক্তি দাও। লিখবে, মেন্ডেলের বংশগতি বিদ্যার সূত্র সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। বংশগতিতে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে মেন্ডেলবাদ ভ্রম বলে গণ্য করা হয়। বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য সঞ্চালনের ক্ষেত্রে মেন্ডেল যে প্রকটতার নীতি প্রয়োগ করেন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে তা প্রযোজ্য হয় না। আমরা সন্ধ্যামালিতের ক্ষেত্রেও কিন্তু দেখেছি যে বংশগতি সংক্রান্ত সূত্র সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয় না। এরপরে দেখো, মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণ, কেন নির্বাচন করেছিলেন? এখানে 2 নম্বরের জন্য সংক্ষেপে বেশ কয়েকটা পয়েন্ট তোমরা লিখতে পারো, যে দ্রুত বংশবিস্তারে সক্ষম। 2 নম্বর সহজ, এটা হচ্ছে মেন পয়েন্ট একটা। এরপরে দেখবে বিপরীত বৈশিষ্ট্য সমন্বয় ঘটার জন্য পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকে। মেন পয়েন্টগুলো আগে দেবে। কেমন? বংশ পরম্পরায় নির্দিষ্ট চরিত্রগত বৈশিষ্ট্য সম্পন্ন খাঁটি অপত্য তৈরি করা যায়। উভলিঙ্গ, তার জন্য স্বপরাগ ঘটানো যায়। এই যে 4টে বৈশিষ্ট্য আছে, এই 4টে বৈশিষ্ট্য তোমরা মাস্ট দেওয়ার চেষ্টা করবে। এরপর যদি সম্ভব হয় তাহলে তোমরা অন্য বৈশিষ্ট্য লিখতে পারো। 4টে লিখলে 2 নম্বরের জন্য কিন্তু এনাফ। এরপরে জিনগত রোগের প্রসার রোধে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা আলোচনা করো।
এখানে যে আনসারটা তোমরা দেখতে পাচ্ছ এই আনসারটা তোমরা লিখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোনো একটি কারণে রুই মাছের পটকা ক্ষতিগ্রস্ত হলে জীবন ধারণে ওই মাছটি কি কি অসুবিধার সম্মুখীন হতে পারে তা মূল্যায়ন করো। লিখবে যে রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে থাকা রেড গ্রন্থি বা লাল গ্রন্থি গ্যাস উৎপন্ন করে, যার ফলে পটকা ফুলে যায়, মাছের আপেক্ষিক ভর কমে যায় এবং মাছ জলের উপরে ভেসে উঠতে পারে। পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে রেটিয়া মিরাবিলিয়া, যা মানে রক্তজারক দ্বারা গ্যাস শোষিত হলে পটকা চুপসে যায় এবং আপেক্ষিক ভর কমে যায়, ফলে মাছ ডুবে যায়। অর্থাৎ পটকা রুই মাছের ক্ষেত্রে উৎস্থৈতিক অঙ্গ হিসেবে কাজ করে, তাই মাছের পটকা ক্ষতিগ্রস্ত হলে মাছের জলের উপরে উঠে আসা বা জলের গভীরে যাওয়া এই সমস্ত কাজগুলি অসুবিধা হবে, বা জলের মধ্যে ভেসে থাকা আর কাজগুলি অসুবিধা ঘটবে। এরপরে উটের অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য শারীরবৃত্তীয় অভিযোজনটি বিশ্লেষণ করো। এখানে এ বি এরপরে সি ই এই চারটে পয়েন্ট অবশ্যই লিখবে, কেমন? এ বি সি ই, আর যদি পারো তাহলে তার সঙ্গে ডি যে অপশানটা দেওয়া হয়েছে সেটা তোমরা লিখে দিতে পারো। 2 নম্বরের জন্য 4 মিনিট সময় পাবে, তাহলে সেক্ষেত্রে তোমরা বেশি লিখতেও পারবে না, এখানে 3-4টে লিখলে কিন্তু হয়ে যাবে। এরপরে মৌমাছির ওয়াগেল নৃত্যের প্রয়োজনীয়তা আলোচনা করো। প্রথমে তোমরা ওয়াগেল নৃত্য কি সেই জায়গাটা লিখবে, যে 75 থেকে 100 মিটারের মধ্যে খাদ্যের অবস্থান হলে এরা ইংরেজি 8 অক্ষরের মতো এক ধরনের নৃত্য প্রদর্শন করে, সেটাকে বলা হয় ওয়াগেল নৃত্য বা ওয়াগেল নৃত্য। এর সাহায্যে মানে সূর্যের সাপেক্ষে খাদ্যের অবস্থানের দিক অনুযায়ী তাদের নাচের অভিমুখ পরিবর্তিত হয়। স্কাউটদের নাচের প্রকৃতি দেখে ফরেজাররা খাদ্যের উৎস কোন দিকে তা অনুধাবন করতে পারে। তাহলে খাদ্যের উৎস, তার দূরত্ব এবং কোন দিকে অবস্থিত সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। এটাই হচ্ছে তার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। এরপরে তুমি জলদাপাড়া একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বৃদ্ধির জন্য 2টি সংরক্ষণ পদ্ধতির সুপারিশ করো। এখানে যে গৃহীত ব্যবস্থা দেওয়া হয়েছে এই ব্যবস্থাগুলো তোমরা লিখবে, এবং এগুলো করা উচিত বা সুপারিশ করা যেতে পারে, এরকমভাবে তোমরা লাস্টে ভাষাটা চেঞ্জ করে লিখবে, কেমন? আর এখানে দেখো প্রথম 1 নম্বর পয়েন্টের সঙ্গে 3 নম্বর পয়েন্টে তোমরা মার্জ করে দেবে, কেমন? 1 নম্বর সঙ্গে 3 নম্বর পয়েন্টটা মার্জ করে দেবে, আর 2 নম্বর পয়েন্টটা লিখবে, বা 2 নম্বর পয়েন্ট না লিখতে পারলে সেখানে 4 নম্বর পয়েন্টটাও তোমরা লিখতে পারো, কেমন? তাহলে এরকমভাবে 2টো পয়েন্ট তোমরা লিখবে, যেহেতু 2টো সুপারিশের কথাই বলেছে। এরপরে জীবজগতে অ্যাসিড বৃষ্টির 2টি ক্ষতিকারক প্রভাব মূল্যায়ন করো। জীবজগতে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব বলেছে, তাহলে সেক্ষেত্রে 2টো পয়েন্ট, এই যে বি নাম্বার এবং সি নাম্বার যে পয়েন্ট দেওয়া হয়েছে এই 2টো পয়েন্ট তোমরা এক্সপ্লেন করবে। নেক্সট আমাদের বলেছে যে কোন প্রাকৃতিক কারণে দক্ষিণ মেরু প্রদেশের বরফখণ্ড গলতে শুরু করেছে, এর প্রভাব সুন্দরবনের উপর কী কী হতে পারে তা নির্ধারণ করো। সেভাবেই লিখতে হবে, লিখবে বিশ্ব উষ্ণায়নের কারণে দক্ষিণ মেরু প্রদেশের বরফ ভূখণ্ড গলতে শুরু করেছে, এর ফলে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যার ফল হলো অনেক ছোট ছোট দ্বীপ একদিন ডুবে যাবে, দ্বীপগুলোতে প্রায় বন্যা হবে, দ্বীপগুলির উদ্ভিদ প্রাণীরা একদিন হারিয়ে যাবে। 4 নম্বর সমুদ্রের পাড় ভেঙে গিয়ে বহু ঘরবাড়ি সমুদ্রের গর্ভে চলে যাবে। এরপরে 3.17 জমি ব্যবহারের রীতি পরিবর্তনের সঙ্গে প্রজাতির বিলুপ্তির সম্পর্ক স্থাপন কর। এখানে দেখো দেওয়া হয়েছে যে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ এবং তাদের চাহিদা মতো বাড়ি তৈরি, তাদের খাদ্যের যোগান তৈরি, এগুলোর জন্য বনভূমিকে ধ্বংস করে সেই বনভূমির বদলে সেখানে কৃষি জমি, চাষের জমি তৈরি করা হচ্ছে। যাতায়াতের জন্য রাস্তা, জঙ্গলের ভেতরে রাস্তা, রেলপথ প্রভৃতি তৈরি করা হচ্ছে, তাই জন্য বন্যপ্রাণীরাও তাদের বাসস্থান হারিয়ে ফেলছে। শিল্প কলকারখানা স্থাপন হচ্ছে, শপিং মল, বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে, সেখানেও কিন্তু বিভিন্ন বনভূমিকে নষ্ট করা হচ্ছে, বা জলাভূমিকে বুঝিয়ে সেখানে বিভিন্ন জমিকে বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। গবাদি পশুর চারণভূমি, সেগুলো মানে বৃদ্ধির জন্য বন জঙ্গল চাষের জমি নষ্ট হচ্ছে। এছাড়া বাঁধ নির্মাণের সময় বর্ষাকালে নদী অববাহিকা অঞ্চল প্লাবিত হয়ে বহু জীবের কিন্তু মৃত্যু ঘটছে। তাহলে এখানে 4টে পয়েন্ট দেওয়া হয়েছে, এই 4টে পয়েন্ট তোমরা লিখবে। এরপর আমরা 4 দাগের প্রশ্নগুলো সলভ করে নেব, মানে বিভাগ ঘ। প্রথম প্রশ্ন, প্রাণীকোষের মাইটোসিস কোষ দেওয়ার জন্য অ্যানাফেজ দশার চিত্র। প্রাণীকোষের ক্ষেত্রে বলেছে, প্রাণীকোষটা আমরা করব। একই সঙ্গে এই জিনিসগুলো অংশগুলো তোমাদের চিহ্নিত করতে হবে, তোমরা করবে একটা দিকে, যে কোনো একটা দিকে তোমরা লেবেলিং করবে, হয় বাম দিক বা ডান দিক, কেমন? আর মানুষের চোখের অক্ষিগুলোকে লম্ব ছেদের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে এগুলো আমাদের দেখাতে হবে।
প্রাণীকোষে অ্যানাফেজের ক্ষেত্রে তোমরা এই ছবিটা অঙ্কন করতে পারো, কেমন, এবং প্রত্যেকটা কোনটা মেরু অঞ্চল, এটা মেরু অঞ্চল, অপত্য ক্রোমোজোম, ইন্টারজোনাল তন্তু, ক্রোমোজোমাল তন্তু, সেগুলো তোমরা দেখাবে। আর একটা প্রশ্ন ছিল অক্ষিগোলকের ক্ষেত্রে তোমরা এই ছবিটা অঙ্কন করতে পারো। পরের প্রশ্ন 4.2, মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন? আর ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে দেখাও। এখানে মিওসিস কোষ বিভাজনকে কেন হ্রাস বিভাজন বলা হয় সেটা কারণটা এখানে দেওয়া হয়েছে, কেমন। তোমরা চাইলে এই জায়গাটা লিখতে পারো, কেমন, এই জায়গাটা লিখতে পারো, বা শুধুমাত্র এই জায়গাটা লিখতে পারো। কিন্তু অবশ্যই এই যে চিত্রটা দেওয়া হয়েছে, যেখানে প্রথমে দেখতে পাচ্ছ হ্রাস বিভাজন হচ্ছে, তারপরে সদৃশ বিভাজন, তো যাই হোক এই জায়গাটা তোমরা কিন্তু অবশ্যই দেখাবে। আর এর সাথে যে জায়গাটা ছিল সেটা তোমরা দেখো, এখানে ফার্নের জনুক্রম শব্দচিত্রের সাহায্যে তোমরা এই জায়গাটা দেখাবে, কেমন। ব্যাখ্যা করলে ব্যাখ্যা করতে পারো, কিন্তু আমাদের প্রশ্ন কি বলেছিল, ব্যাখ্যা করতে বলেছে, ব্যাখ্যা করতে বলেনি, রেখাচিত্র সাহায্যে বলেছে, তাহলে রেখাচিত্র সাহায্যে মানে এই যে ছবিটা তোমরা শুধুমাত্র দেখাবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ দশায় কোষের মধ্যে কি কি অঙ্গ সংস্থানগত পরিবর্তন হয় তা উল্লেখ করো। তাহলে আমাদের এখানে প্রোফেজ দশাতে কি কি পরিবর্তন ঘটে, এখানে 5টা পয়েন্ট দেওয়া হয়েছে। এই পয়েন্টগুলো তোমরা সংক্ষেপে নিজের ভাষায় লিখবে। আর সেকেন্ড পার্টে বলেছে এখানে যে তোমার বন্ধুর বাড়িতে একটি সুস্বাদু আম গাছ আছে, তুমি নিজের বাড়িতে ওই একই ধরনের আম গাছ লাগাতে চাও, কোন কোন উপায়ে তোমরা কাজটা সম্পন্ন করতে পারবে সেটা লেখো। তাহলে 3টে উপায়ে করা যায়। কৃত্রিম অঙ্গ জননের সাহায্যে নিয়ে আমি প্রশ্নে উল্লেখিত কাজটা করতে পারি। শাখা কলম, মানে একটা কাণ্ড বা শাখাকে কেটে সেটাকে নতুন কোনো জায়গাতে মাটিতে যদি পুঁতে দিই, তাহলে সেখান থেকে নতুন আম গাছ সৃষ্টি হবে, তো সেটা শাখা কলম। জোড় কলম মানে ওই আম গাছের শাখা বা কাণ্ডকে কেটে সেটাকে সিয়ন হিসেবে ব্যবহার করব। অন্য কোনো আম গাছের মূল সহ আম গাছের মানে স্টকের কাণ্ডের সঙ্গে জোড়া লাগিয়ে অপত্য উদ্ভিদ সৃষ্টি করা যাবে। আর গুটি কলম মানে ওই গাছটির শাখার একাংশে মানে একটা জায়গাতে ক্ষত একটা সৃষ্টি করব, নিয়ে গুটি কলমের দ্বারা অপত্য উদ্ভিদ সৃষ্টি করা যাবে। তাহলে এগুলো হচ্ছে মানে এর সাহায্যে করা যায়, মানে উপায়। এরপরে 4.3, বংশগতি সংক্রান্ত একটি ক্রম থেকে তুমি কিভাবে প্রকট, প্রচ্ছন্ন, হোমোজাইগাস, হেটেরোজাইগাস এবং বিশুদ্ধ সংকর জীবে ধারণা করবে বা দেবে। তোমরা এটা কাজ করবে, এক সংখ্যক জনন একটা দেখাবে, এক সংখ্যক জনন দেখানোর মাধ্যমে মানে চেকারবোর্ডের সাহায্যে দেখাবে। তারপর সেটা কোনটা হোমোজাইগাস কোনটা হেটেরোজাইগাস তোমরা জানো। হোমোজাইগাস মানে একই অ্যালিল হবে, সেখানে দুটোই ক্যাপিটাল বা দুটোই স্মল হতে পারে, সেটা হোমোজাইগাস। হেটেরোজাইগাসের ক্ষেত্রে ক্যাপিটাল স্মল, সেগুলো লিখবে। এবং সংজ্ঞাটা তোমরা তোমাদের টেক্সট বুকে দিকে দেওয়া আছে, হোমোজাইগাস কাকে বলে, হেটেরোজাইগাস কাকে বলে, প্রকট, প্রচ্ছন্ন, সংজ্ঞার সাহায্যে তোমরা বলবে। বিশুদ্ধ, সংকর, সেগুলো তোমরা ওই টেক্সট বুক থেকে পেয়ে যাবে, কেমন। আগে চেকারবোর্ডে দেখাবে, নিয়ে সংজ্ঞাগুলো তোমরা ওখান থেকে দেবে। প্রকরণের উদ্ভব হওয়ার জন্য একটি বাঘ কি কি সুবিধে পায়, এটা তোমাদের দেখাচ্ছি। তোমরা লিখবে যে প্রকরণের উদ্ভব হওয়ার জন্য বাঘ নিম্নলিখিত সুবিধাগুলি পায়। ডোরাকাটা দাগ থাকে, তাই জন্য শিকার ধরার সময় গাছের আড়ালে তারা লুকিয়ে থাকতে পারে। থাবা উপস্থিতি থাকে, তাই জন্য তারা নিঃশব্দে চলাফেরা করতে পারে। শিকারের পিছনে আস্তে আস্তে আসতে পারে, যাতে কোনো শব্দ না হয়, নিয়ে শিকার ধরতে তাদের সুবিধা হয়। বাঘের দৃষ্টিশক্তি মানুষের দৃষ্টিশক্তির প্রায় 6 গুণ। ট্যাপেটাম লুসিডিয়াম থাকে, তাই জন্য শিকার ধরার সুবিধা হয়। এছাড়া দাঁত চোয়াল প্রচণ্ড শক্ত হয়, যা তাদের মাংস ছেড়ে খেতে সাহায্য করে। এরপরে নেক্সট প্রশ্ন দেখো আমাদের, যে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষাটি একটি চেকারবোর্ডের সাহায্যে উপস্থাপন করে এবং স্বাধীন বিন্যাসের যে সূত্র সেটা আমাদের লিখতে হবে। তাহলে 4.3 এটা আমরা 7টা থেকে দেখাচ্ছি। দ্বিসংকর জননের পরীক্ষা চেকারবোর্ডের সাহায্যে, গিনিপিগেটা তোমরা দেখাতে পারো, জিনোটাইপ ফিনোটাইপ সবগুলো তোমরা লিখবে। আর দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্র হচ্ছে স্বাধীন সঞ্চরণ সূত্র, এই সূত্রটা তোমরা দেবে। এরপরে নেক্সট 4.4, পায়রার বায়ুথলি কীভাবে অভিযোজনে সাহায্য করে তা ব্যাখ্যা করো। আর জৈব অভিব্যক্তি সম্পর্কিত মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠনের তুলনামূলক আলোচনা করো। এখানে প্রথম পয়েন্টের জন্য তোমরা টেক্সট বুক থেকে লিখতে চাইলে টেক্সট বুকের মধ্যে পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব এটা লিখতে পারো। এখানে সংক্ষেপে দেওয়া হয়েছে, টেক্সট বুকের মধ্যে কিন্তু খুব ভালো মতো দেওয়া নেই। সেক্ষেত্রে এই প্রশ্নটার জন্য তোমরা রেফারেন্স বুকের সাহায্য নিতে পারো, সেখানে কিন্তু ভালোভাবে দেখো পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব বা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, এগুলো তোমরা চাইলে লিখতে পারো, কেমন। এবার এখানে তোমাদের বলে দিই, চেষ্টা করবে 3টে বা 4টে পয়েন্ট লেখার। আর হৃৎপিণ্ডের
মৌলিক গঠনের তুলনামূলক আলোচনা, তোমরা এখানে মাছের হৃৎপিণ্ড, যেখানে একটা অলিন্দ একটা নিলয় থাকে, ভেনাস হৃৎপিণ্ড, সেটা তোমরা লিখবে। দূষিত রক্ত যায়, সেই জায়গাগুলো কভার করবে। উভচরের ক্ষেত্রে দুটো অলিন্দ থাকে কিন্তু একটা নিলয় থাকে, দ্বিচক্রী এবং সেখানে মিশ্রণ ঘটে রক্তের, দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্তের মিশ্রণ ঘটে, সেই জায়গাগুলো লিখবে। সরীসৃপের ক্ষেত্রে তোমাদের কি থাকে, এখানে দুটি অলিন্দ থাকে কিন্তু নিলয়টা মানে পুরোটা বিভক্ত থাকে না, কিছুটা বিভক্ত থাকে, অর্ধবিভক্ত, সেটা লিখবে। আর পক্ষী আর স্তন্যপায়ীর ক্ষেত্রে চারটা প্রকোষ্ঠ, মানে দুটি অলিন্দ দুটো নিলয় থাকে, সেই জায়গাগুলো তোমরা লিখবে। ছবি আঁকা দরকার নেই, তাহলে এগুলো লিখবে। এবং এখানে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এই সিদ্ধান্তটাও তোমরা অবশ্যই দেবে। কেমন, কি কি ঘটলো, কোনটাতে কি ঘটেছে সেটাই জাস্ট লিখতে হবে তোমাদের। এরপরে বার্তা আদান প্রদান এবং সমস্যা সমাধান, দুটি গুরুত্বপূর্ণ আচরণগত অভিযোজন। উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। আর ল্যামার্কের প্রতিপাদ্যের মানে মতবাদের প্রধান যে প্রতিপাদ্য সেগুলো আমাদের আলোচনা করতে বলা হয়েছে। বার্তা আদান প্রদান, শুধু এই জায়গাটা লিখবে, ছোট করে নিজের ভাষা লিখবে, বা আর দু একটা কথা তোমরা অ্যাড করতে পারো যে কী কী এখানে খাদ্যের উৎস কত দূর এবং কোন অভিমুখে আছে সেই সম্পর্ক তথ্য তারা জানতে পারে, এই জায়গাটা একটু লিখবে তোমরা। আর তারপরে সেকেন্ড যে সমস্যা সমাধান বলেছে, সমস্যা সমাধানের ক্ষেত্রে তোমরা এই যে সমস্যা সমাধানের জন্য তোমরা এই জায়গাটা লিখবে। কেমন, এইটা সমস্যা সমাধান মানে এখানে 1 নম্বর 2 নম্বর যে দুটো পয়েন্ট দেওয়া হয়েছে দুটো পয়েন্ট লিখবে। যেহেতু দুটো মিলে প্রশ্ন দিয়েছে, তাই না, দুটো মিলে প্রশ্ন দিয়েছে, সেখানে তোমাদের হয়তো বার্তা আদান প্রদান 1 নম্বর আর সমস্যা সমাধান 1 নম্বর, তাহলে বেশি লেখার প্রয়োজন নেই। আর ল্যামার্কে যেটা মতবাদ, সেটা প্রতিপাদ্য বিষয়গুলো টেক্সট বুক থেকে লিখলে ছোট হবে, মানে ঠিকঠাক তোমরা লিখতে পারবে, তাই না। প্রতিপাদ্য বিষয় সবগুলো লিখতে বলেছে, প্রধান দুটো প্রতিপাদ্য বললে তখন তোমরা অঙ্গের ব্যবহার, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, এই দুটো লিখবে। আর সবই যখন বলছে তখন 1 2 3 4 সবই তোমরা সংক্ষেপে, তোমাদের কাছে সাঁতরা হোক, ছায়া হোক, প্রান্তিক, যে পাবলিকেশনে বই আছে সেখান থেকে তোমরা লিখে নিও। আর অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে বা টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো। আর বেস্ট হবে তোমরা আমাদের পেড গ্রুপে অ্যাড হয়ে যাও, তাহলে সেখানে তোমরা সমস্ত আনসারগুলো পেয়ে যাবে। 4.5 মানব জীবনের ওপর শব্দ দূষণের কুফলগুলি আলোচনা করো। আর কোন একটি কীটনাশকের কী কী বৈশিষ্ট্য থাকলে সেটি খাদ্য শৃঙ্খলে প্রবেশের পর জীব বিবর্ধন ধর্ম দেখায় তা নির্ধারণ করো। এখানে মানুষের ওপর শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব, শ্রবণেন্দ্রিয় মানে কানের, হৃৎপিণ্ডের এবং স্নায়ুতন্ত্রের উপর যে প্রভাব দেওয়া হয়েছে, এই 3টে প্রভাব সুন্দর করে বই দেওয়া হয়েছে, তোমরা এটা লিখবে। আর সেকেন্ড যে পার্টটা দেওয়া ছিল, সেকেন্ড পার্টটার আনসার আমি খাতাতে লিখে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমাদের জীব বিবর্ধনের ফলে কীটনাশকের যে যে বৈশিষ্ট্যগুলো দরকার, যে 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 বৈশিষ্ট্য থাকলে জীব বিবর্ধন বা বায়ো ম্যাগনিফিকেশন দেখা যায়, সেগুলো হচ্ছে অভঙ্গুর প্রকৃতির কীটনাশক হতে হবে, যেমন ডিডিটি। তাহলে কী হবে, সেটা খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে প্রতিটি পুষ্টিস্তর বা ট্রপিক লেভেলে থেকে যাবে এবং তার ঘনত্ব প্রতিটি পুষ্টিস্তরে, প্রাথমিক থেকে গৌণ, তারপর প্রগৌণ, প্রত্যেকটা লেভেল যত বাড়বে তত ওই জিনিসটা ডিডিটি হোক বা ওই কীটনাশকের ঘনত্ব বাড়বে, ফলে জীব বিবর্ধন বা বায়ো ম্যাগনিফিকেশন ঘটাবে। ক্লোরিনেটেড বাইফিনাইল মানে পিসিবি এক প্রকার কীটনাশক, এরা জীব বিবর্ধন ঘটায়। কীটনাশক যদি অভঙ্গুর হয় তাহলে সেক্ষেত্রে জীবদেহে সঞ্চিত হয়, জীবদেহ থেকে কিন্তু বেরিয়ে যায় না বা জীবদেহে নষ্ট হয়ে যায় না, সেটা থেকেই যায়। অর্গানোক্লোরিন, অর্গানোফসফেট জাতীয় কীটনাশক খাদ্য শৃঙ্খলে সর্বোচ্চ পুষ্টিস্তরে সঞ্চিত হয়, মানে জৈব সঞ্চয়ন হওয়া একটা ধর্ম, এটা একটা প্রপার্টিজ। অভঙ্গুর হলো, তারপরে এই পলিক্লোরিনেটেড জাতীয়, বা 3 নম্বর হচ্ছে জৈব সঞ্চয়নের ধর্ম থাকবে। এগুলো হচ্ছে কীটনাশকের ধর্ম যা জীব বিবর্ধন ঘটায়। এরপরে আমাদের এর সাথে নেক্সট কোয়েশ্চেন আছে অথবা দিয়ে। নাইট্রোজেন এমন একটি রাসায়নিক মৌল যা পরিবেশ থেকে জীবদেহে প্রবেশ এবং জীবদেহ থেকে পরিবেশে ফিরে যাওয়া অনেকটাই অণুজীব দ্বারা নিয়ন্ত্রিত হয়, বক্তব্যটির যথার্থতা বিচার করো। আচ্ছা, এখানে তাহলে অণুজীবের কথা বলেছে, দেখো অণুজীব দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে অণুজীবের ভূমিকা এটাই আমাদের লিখতে হবে। তাহলে আমরা অণুজীবের জায়গাটা টেক্সটবুক থেকে লিখে নেব। এখানে আমাদের দেখো বিভিন্ন ধরনের যে অণুজীবগুলো আছে, নাইট্রোজেন সংবন্ধন, কেমন, জীবজ নাইট্রোজেন সংবন্ধন, স্বাধীনজীবী অণুজীব, মিথজীবী ব্যাকটেরিয়া দ্বারা কিভাবে ঘটে, এই জায়গাগুলো তোমরা কভার করবে। কেমন, এখানে তোমরা এই জায়গাগুলো কভার করবে। আর এখানে পরের পাতাতেও দেওয়া হয়েছে, এই জায়গাগুলো তোমরা লিখবে। এরপরে নেক্সট বলছে একটি পুকুরে ইউট্রোফিকেশন ঘটলে তার জীববৈচিত্র্যের কী কী পরিবর্তন ঘটতে পারে তা বিশ্লেষণ করো। আর
বায়ু দূষণের কারণগুলি আলোচনা করো। প্রথম পোর্শনটা আমরা রায়মার্টিন থেকে দেখব। তোমাদের পেজ নাম্বার ম্যাচ করবে না, তার কারণ হচ্ছে আমার বইটা পুরনো বই, সেখানে তোমাদের কিন্তু ম্যাচ করবে না। প্রথমটা ইউট্রোফিকেশনের ফলে কি কি ঘটে দেখো, ফলাফল দেওয়া হয়েছে, এই ফলাফলগুলো তোমরা লিখবে। নেক্সট আমাদের সেকেন্ড যে পয়েন্টটা ছিল বায়ু দূষণের কারণ। বায়ু দূষণের কারণগুলো তোমাদের যদি সুন্দর করে সংক্ষেপে লিখতে চাও তাহলে তোমরা এখান থেকে লিখতে পারো। এখানে খুব সুন্দর করে বায়ু দূষণের যে কারণ সেগুলো সংক্ষেপে দেওয়া হয়েছে। তাহলে এখানে বায়ু দূষণের কারণগুলো তোমরা এখান থেকে লিখে নিতে পারো, কেমন? আর অথবা দিয়ে আমাদের যে প্রশ্ন আছে যে উপযুক্ত উদাহরণের সাহায্যে জীববৈচিত্র্য হ্রাসের কারণ, এটা তোমাদের সমস্ত টেক্সট বুকে দেওয়া হয়েছে, যে কোনো টেক্সট বুক থেকে তোমরা লিখবে। এগুলো খুব সহজ। এই যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে নিজের ভাষায় যতগুলো পয়েন্ট সম্ভব হবে সব পয়েন্টগুলো তোমরা লেখার চেষ্টা করবে। 4-5টা মিনিমাম 4-5টা পয়েন্ট তোমাদের অবশ্যই লিখতে হবে, কেমন? মেন পয়েন্টগুলো তোমরা এখান থেকে লিখে নিও। তাহলে আজকে আমরা লাইফ সায়েন্সের আরও একটা সেট সলভ করে নিলাম সমস্ত প্রশ্ন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাবে, ইবিটি টেস্ট পেপারের আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে পুরোনো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও। তাহলে আজকের ক্লাসে এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।